প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি ফিনান্স প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ বোর্ড, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সৃজনশীল 5 হচ্ছে আমাদের অর্থের সময়মূল্য এই অধ্যায় থেকে। আর এই অর্থের সময়মূল্য অধ্যায় যে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের সূত্র ইউজ করা। আমাদের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রেই ভুল করে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা তারা ধরতে পারবে। আজকে আমরা ট্রিকি ওয়েতে সূত্রগুলো শিখব, পাশাপাশি এই সৃজনশীল আমরা সমাধান করব। এটির আগে স্পষ্ট বলা আছে যে প্রথম শর্ত অনুযায়ী যদি জনাব শাহিন মোটরসাইকেলটি ক্রয় করে তাহলে তার মোটরসাইকেলের মূল্য কত হবে। উদ্দীপকটিতে শুধু বলে দিয়েছে যে জনাব শাহিন একটি মোটরসাইকেল ক্রয় করেছে, আর এই মোটরসাইকেল যে ক্রয় করেছে তার টাকাটা কিন্তু পার্ট বাই পার্ট মানে কিস্তি অনুসারে সে পরিশোধ করবে, এবং প্রত্যেকটির কিস্তির পরিমাণ হচ্ছে 3000 টাকা করে, এবং সেটা মাসিক কিস্তিতে পরিশোধ করবে প্রতি মাসের শেষে। তাহলে কিন্তু একটা টাইম পরে গিয়ে পুরো টাকাটা পরিশোধিত হচ্ছে। আর এখানে সময়টা স্পষ্ট বলা আছে যে 5 বছর। এই 5 বছরের মধ্যে প্রতি মাসে সে 3000 টাকা করে প্রদান করবে। তাহলে তার বাইকের মূল্য কত হয় তা আমাদের নির্ণয় করতে হবে। স্পষ্ট কিন্তু বলা আছে যে এখানে যে তাদের বাইকের মূল্য কত হবে তা নির্ণয় করতে হবে। এই হবে শুধু এই কথাটার উপর নির্ভর করে আমরা বুঝতে পারছি এখানে ভবিষ্যৎ মূল্য সূত্র ব্যবহার করতে হবে, যার জন্য আমরা লিখেছি FVA। আর এই কথাটার ব্যাখ্যা হচ্ছে এরকম, যেহেতু এখানে কিস্তি রিলেটেড, কারণ তার টাকাটা প্রতি মাসে 3000 টাকা করে দিতে হচ্ছে। টাকাটা যেহেতু নির্দিষ্ট, সেই অনুপাতে আমরা বলতে পারি যেটি হচ্ছে কিস্তি রিলেটেড সূত্র, যার জন্য আমরা লিখেছি। আর এই কিস্তি রিলেটেড সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হয় না, আমরা ট্রিক ওয়াইজই ব্যবহার করতে পারি। ট্রিকটি হচ্ছে এরকম যে এখানে যেহেতু রয়েছে আমাদের আমরা মেইন সূত্রের মধ্যে আমরা এখানে লিখবো, আর দ্বারা এখানে আমরা কিস্তির পরিমাণকে বুঝিয়েছি। আর যদি থাকে সেই জায়গায় অবশ্যই আমাদের আয় আসবে, কারণ আমরা কিস্তিতে যখন কোনো কিছু পরিশোধ করতে যাই বা কোনো সুবিধা নিতে চাই সেখানে সুদের পরিমাণটা মানে বিদ্যমান থাকে, যার মানে আমাদের এখানে আয় প্রদত্ত হয়, সুদ প্রদান করতেই হয় মাস্ট, যার জন্য আমরা এখানে নিচে আয় লিখব। আচ্ছা, আর তারপরে আমাদের একটা গুণ চিহ্ন দিতে হবে। এখানে যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা অংশ লিখতে হয়। এই হচ্ছে আমাদের টেকনিকটি। প্রথমে লিখবো, তার নিচে লিখবো আই, তারপরে গুণ চিহ্ন, তারপরে হচ্ছে একটি অংশ লিখতে হবে। আর একটি অংশ বলতে আমরা এটাকে বুঝিয়েছি, একটা অংশ বলতে আমরা 1+i/m এইটুকু জায়গায় গিয়ে বুঝিয়েছি। যদি এম না থাকে তাহলে আমরা লিখবো না, কিন্তু অংশ বলতে আমরা এটাকেই বুঝিয়েছি। তাহলে প্রথমে আমি বলেছি যে এই কাজটা করব, তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা এই বাকি পার্টটা লিখবো। এই বাকি পার্টটা বলতে বুঝিয়েছি একটা অংশ থেকে 1 বাদ দিতে হবে। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে একটা অংশ থেকে 1 বাদ দিতে হবে। আর একটা অংশ বলতে আমরা এই জায়গাটাকে বুঝিয়েছি। এই জায়গাটা লিখার পরে আমরা দেখবো এখানে এন আছে কিনা। স্পষ্ট কিন্তু এন বলা আছে যে এন এর মান ছিল আমাদের 5, যার জন্য আমরা লিখবো এন। আর প্রতি মাস যেহেতু তারা কিস্তিটা পরিশোধ করবে, এখানে এম এর উপস্থিতি রয়েছে, যার জন্য আমরা এম লিখবো এন এর সাথে। এম এর কাজটা আমি একটু ট্রিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেখানে আমরা দেখব আই, সেখানে আমরা এম দ্বারা ভাগ করা চাই, আইকে এম দ্বারা ভাগ করব, এবং এন আর এম হচ্ছে 2 ভাই, মানে তাদের সম্পর্ক হবে গুণের। যেখানে আমরা দেখব আই, সেটাকে এম দ্বারা ভাগ করা চাই মাস্ট, আর যেখানে থাকবে এন আর এম হবে 2 ভাই, মানে আমরা গুণ আগে রাখবো। তাহলে মেইন টেকনিকটা হচ্ছে এরকম যে প্রথমে একটা অংশ, তার থেকে 1 বাদ দিতে হবে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। এর পরিমাণটা ছিল 3000 টাকা, আমরা লিখলাম। তারপরে হচ্ছে আয়ের পরিমাণটাও দেওয়া আছে যে 12%, সেটাকে আমরা ভেঙে লিখলাম। আর এম তো বলেছে যে প্রতি মাসে কিস্তি প্রদান করবে, যার জন্য এম হচ্ছে 12। গুণ চিহ্ন দিলাম, এখানে যা ছিল তাই লিখলাম, প্রত্যেকটি মান আবার বসালাম, এখানে আয়ের মান, এখানে এম এর মান, আর এই প্রদত্ত মানগুলো ওখানে লিখলাম, আর এর থেকে আমরা 1 বিয়োগ করলাম। এই পুরো কাজটা আমরা একসাথে করতে পারি ক্যালকুলেটর সহযোগিতায়। প্রথমে লিখবো এইটা, তারপর একটা ভাগ চিহ্ন ব্যবহার করব, তারপরে ব্র্যাকেট চিহ্ন দিয়ে এই মানটা লিখবো, এবং আবার ভাগ চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করব। যদি তারপরে আমরা ইকুয়াল চাপি তাহলে এই মানটা পাবো। এখানে যা আছে তা লিখলাম, আর এই পুরো কাজটা একসাথে করব। আগে ভাগের কাজ করব, এটাকে এটা দ্বারা ভাগ করব এবং যোগ করব 1, এবং এর সাথে এই মানটা যা পাবো তার সাথে আমাদের কিন্তু এই মানটা পাওয়ার হিসেবে লিখতে হবে। এটা গুণ করলে হচ্ছে 60। তাহলে এই প্রদত্ত মানের উপরে পাওয়ার হিসেবে আমরা দেবো 60, তাহলে আমরা এইটুকু জায়গার মান পাবো। আর এখানে বিয়োগ আকারে যা ছিল আমরা তাই লিখলাম, আর এখানে যা ছিল তাই এটা আনলাম। এই মান থেকে এই মানটা বাদ দেওয়ার পরে আমরা এই মানটা পাচ্ছি। এটা একটা সম্পর্ক গুণের আমরা গুণ করে দিলাম। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে তার 5 বছর পর তার বাইকের মূল্যটা কত দাঁড়ালো, মানে টোটাল বাইকের মূল্যটা, তার বাইকের মূল্য হচ্ছে এখানে 2,45,900 টাকা। এ হচ্ছে আমাদের গ দাগ। আর এখন আমরা সলিউশন করবো এটার ঘ দাগ।
এটার ঘ দাগে তারা বলেছে যে দ্বিতীয় শর্ত অনুযায়ী, উদ্দীপক কিন্তু স্পষ্ট দ্বিতীয় শর্তটি বলা আছে যে দ্বিতীয় শর্ত অনুযায়ী তার কোনটি গ্রহণ করা যুক্তিযুক্ত হবে, মানে কোনটাতে তার একটি মূল্য কম লাগছে। এখানে তো 2,45,000, এখন যদি দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা যদি সেম কাজ করে যদি এর চেয়ে কম পাই তাহলে তো ওইটাই ভালো হবে, আদারওয়াইজ এটাই আমাদের গ্রহণযোগ্য হবে। আর দ্বিতীয় শর্ততে বলা আছে যে কিস্তির পরিমাণটা তারা দিবে বছর ভিত্তিক, বাৎসরিক। হ্যাঁ, এবং আরেকটু কথা বলা আছে যে কিস্তির পরিমাণটা বলে দিয়েছে যে 37,000। আর আরেকটি তথ্য হচ্ছে এরকম যে তারা শুরুতে প্রদান করবে, এই কথাটা বলা আছে যে শুরুতে প্রদান করলে আমাদের সূত্রের সাথে অতিরিক্ত একটি অংশ হয়, সেটা আমরা এখন বুঝবো। এ হচ্ছে আমাদের গদাগ, লিখে নিলাম যে দ্বিতীয় শর্ত অনুযায়ী সূত্রটা ব্যবহার করলাম আগের সূত্রই, জাস্ট তফাৎ হচ্ছে একটু এই জায়গায় যে এখানে তো আর এম নেই, এম এর কাজ হবে না, তাহলে আমি যেহেতু এখানে এ রয়েছে লিখবো এ, আর এ থাকলে অবশ্যই আই লিখতে হয়, তারপরে গুণ চিহ্ন। যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো, আমরা একটা অংশ আগে লিখবো এবং একটা অংশ থেকে এক বাদ দিব। আর এই জায়গাটা এসেছে এই কারণেই শুরুতে বলা ছিল, প্রশ্নের শুরুতে বলা ছিল, যার জন্য অতিরিক্ত এই অংশটা গুণ আকারে থাকবে। যদি শুরুতে না বলতো ওটা লিখতাম না, এক যোগ আই এই কারণে এসেছে যেহেতু শুরুতে বলা ছিল। এখন আমাদের মানগুলো লিখতে হবে, মানগুলো যে এর মান যা ছিল, এর মান কিন্তু বলেছিল মানে কিস্তির পরিমাণটা তারা বাৎসরিক দিবে 37,000 টাকা। আর এখানে এন তো সেমই, এন হচ্ছে 5, আর আরেকটু হচ্ছে আমাদের আয়, এখানে আয়ের মানটা হচ্ছে যে 12%, আর 12% যদি ভাঙি তাহলে এই মানটা পাবো। এখন জাস্ট বসাবো যে এই যে আমাদের কিস্তির পরিমাণ, এই যে আয়ের মান, তারপর এখানে যা ছিল তাই লিখলাম, এখানে আবার আয়ের মান লিখলাম, এন এর মানটা লিখলাম 5, এর থেকে এক বাদ দিলাম, আর এই মানটা এখানে বসিয়ে দিলাম, যে আয়ের মানটা যা ছিল ছা। এখন কথা হচ্ছে এই মানটাকে এটাতে ভাগ করবো এবং কাঙ্ক্ষিত মান হচ্ছে আমাদের এইটা, আর গুণ চিহ্ন রয়েছে গুণ। আর এই কাজটা করব আগে, এটার সাথে যোগ করব, পাওয়ার হিসেবে 5 দিব, এর থেকে আমাদের এক বাদ দিব, তাহলে কিন্তু আমরা এতটুকু অংশ পাবো। তারপরে এই অংশটা লিখে নিব, কারণ তার সাথে সম্পর্ক যদি যুগের আমরা এটাই পাবো। এখন দেখতে পাচ্ছি এই তিনটি ভ্যালুই একসাথে গুণাকার রয়েছে, জাস্ট গুণ করে দেবো, তাহলে আমাদের ফিগার আসবে এটা যে 2,63,261। তাহলে এটার দাম একটু বেশি বোঝা যাচ্ছে, তাহলে আমাদের প্রথম শর্তটা গ্রহণযোগ্য, কারণ সেখানে একটু কম ছিল মূল্যটা। তাহলে আমরা বলে দিব যে জনাব শাহিনের জন্য প্রথম শর্তটি গ্রহণযোগ্য।